সালটা 1802 সেপ্টেম্বরের 3 তারিখ কোনো একদিন ভোরবেলা রোমান্টিক পিরিয়ডের অন্যতম একজন কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ চলেছেন কোনো এক গুরুত্বপূর্ণ কাজে তার বোন ডরোথিকে নিয়ে ফ্রান্সে। তো যাওয়ার পথে ইংল্যান্ডের একটা অন্যতম নদী টেমস নদীর উপরে যে ব্রিজ ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে যাওয়ার পর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার রথকে থামিয়ে দেন। থামানোর পর তিনি সেই ইংল্যান্ডের টেমস নদীর উপর ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে ইংল্যান্ডের লন্ডন শহরের সৌন্দর্য প্রত্যক্ষ করেন এবং সেই প্রত্যক্ষ করার সাথে সাথে সেখানেই তিনি লিখে ফেলেন একটা কবিতা, আর যার নাম দেওয়া হয় কম্পোস্ট আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ। আর তোমরা যারা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পড়ছো, তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে তুলে ধরা হচ্ছে সেই কবিতা। তো শিক্ষার্থীবৃন্দ, বুঝতেই পেরেছো আমরা আজকে আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের প্রথম কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোস্ট আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এই কবিতাটির সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা এখনো পর্যন্ত আমাদের অ্যামিটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে করে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো চলো আমরা প্রথমেই জেনে নেই কে ছিলেন এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 1770 সালে ইংল্যান্ডের কাম্বারল্যান্ডের কামব্রিয়া নামক অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রোমান্টিক পিরিয়ডের কবিদের মধ্যে অন্যতম একজন। তিনি বিশ্বাস করতেন কবিতা কোনো রাজকীয় ভাষায় লেখা উচিত নয়, বরং কবিতা হবে সাধারণ মানুষের প্রাণের ভাষা, একেবারে সহজ সরল ভাষা যা তার হৃদয়কে বা তার মনকে স্পর্শ করবে। আর এই কারণেই তিনি তার সমস্ত কবিতাগুলোকে এমন ভাবে বর্ণনা করতেন যে সাধারণ রিডার যখন পড়বে, পড়ার পরে তাদের মনে হবে তারা যেন সচক্ষে সেই দৃশ্যগুলোকে দেখছে বা তারা উপলব্ধি করতে পারছে। কম্পোস্ট আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, September 3, 1802. At first we have to know what is the Bengali meaning of compose. তো কম্পোজ হচ্ছে একটি ভার্ব যার বাংলা মানে হচ্ছে লেখা, আর সেখান থেকেই এসছে কম্পোজ অর্থাৎ লেখা হয়েছিল। কবে লেখা হয়েছিল? আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ। আপন মানে উপরে, কার উপরে? দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ। হোয়াট ইজ ওয়েস্টমিনিস্টার ব্রিজ? কি এই ওয়েস্টমিনিস্টার ব্রিজ? এটা হলো ইংল্যান্ডের টেমস নদীর উপরে একটা ভাইরাল বা একটা বিখ্যাত ব্রিজ। কবে লেখা হয়েছিল? বলছে সেপ্টেম্বর 3, অর্থাৎ 3রা সেপ্টেম্বরে। সালটা কত? 1802। তো 1802 সালে সেপ্টেম্বর মাসের 3 তারিখে ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে লেখা হয়েছিল। দেখো এই যে টাইটেলটা, এটা পড়ার পর আমাদের মনের মধ্যে একটু কনফিউশন চলে আসে। আসলে কি এটা কোনো কবিতার টাইটেল? অ্যাকচুয়ালি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন এই দৃশ্যটা দেখেছিল, তিনি দেখার সাথে সাথে কবিতাটা লেখার চেষ্টা করেছেন। আর সেই কারণে কবিতার জন্য তিনি আলাদা কোনো নামকরণ না করে তিনি এই কথাকে লিখে দিয়েছেন কি, যে ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর থেকে এত তারিখে লেখা হয়েছে, আর এটাই হচ্ছে আমাদের এই কবিতার টাইটেল। তো একই সাথে তোমাদের এটাও জানিয়ে রাখি, ইটস নট অনলি আ পোয়েম, ইটস অলসো এ সনেট। সনেট কথার অর্থ কি? সনেট মানে হচ্ছে চতুর্দশপদী কবিতা, অর্থাৎ যে কবিতাগুলো 14 লাইনের হয়। আর এই 14 লাইনের কবিতার মধ্যে দুইটা পার্ট থাকে। কি সেই দুইটা পার্ট? একটাকে বলা হয় অক্টেভ আর অন্যটাকে বলা হয় সিস্টেট। অক্টেভ কি? যেটা 8 লাইনের স্ট্যাঞ্জা, অর্থাৎ 8 লাইন স্ট্যাঞ্জা, ওটাকে বলি আমরা অক্টেভ। আর আরো একটা হয় 6 লাইন স্ট্যাঞ্জা, ওটাকে বলা হয় সিস্টেট। তো এই কবিতার মধ্যে আমরা 8 লাইন এবং 6 লাইনের সংমিশ্রণে 14 লাইনের একটি কবিতা পাবো। আর এই কবিতাটা হচ্ছে এক ধরনের সনেট। এটা কোন ধরনের সনেট? এটা হচ্ছে পেট্রার্কান সনেট, যেটা 1807 সাল, অর্থাৎ লেখার সম্পূর্ণ 5 বছর পরে প্রথমবারের জন্য পাবলিশ করা হয়েছিল। তো চলো আমরা দেখে নেই এর প্রথম লাইনে কি বলা হচ্ছে। কি বলছে এখানে? যে আর্ট হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফেয়ার? ফেয়ার কথার অর্থ হচ্ছে সুন্দর। তো দেখো প্রথমেই এমন একটা ইউনিক লাইন দিয়ে কবি কবিতাটা শুরু করেছেন যে লাইনটা পড়ার পরে রিডার্সদের মধ্যে সম্পূর্ণ কবিতাটা পড়ার জন্য একটা লোভ বা একটা আকর্ষণ চলে আসবে বা একটা অ্যাট্রাকশন চলে আসবে। তো কি বলা হচ্ছে প্রথম লাইনে? বলছে আর্ট হ্যাজ নট এনিথিং। আর্ট মানে হচ্ছে পৃথিবী, হ্যাজ নট মানে নেই, পৃথিবীর নেই। কি নেই? বলছে এনিথিং, কোনো কিছুই নেই। কি কিছু নেই? পরে বলা হচ্ছে কি, টু শো মানে দেখানোর জন্য, মোর ফেয়ার আরো ভালো, অর্থাৎ পৃথিবীর কাছে এর থেকে আর ভালো কিছু দেখানোর মতো আর কোনো কিছুই নেই। তোমরা সকলেই জানো যে ইংল্যান্ডের টেমস নদীর উপর থেকে বা ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দিয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পূর্ণ লন্ডনকে দেখছে। আর এই দেখার পরে তার মনের মধ্যে কি অনুভূতি এসছে, যে এই যে সৌন্দর্যটা তিনি এখন মানে প্রত্যক্ষ করছেন বা তিনি দেখছেন, এই রকম সৌন্দর্য হয়তো পৃথিবীর আর কোনো প্রান্তে গেলে কোথাও পাওয়া যাবে না। তাই প্রথমেই একটা ইউনিক লাইন দিয়ে কবি শুরু করছেন, আর্ট হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, অর্থাৎ এর থেকে
থেকে সুন্দর কিছু দেখানোর মতো পৃথিবীর কাছে আর নেই। এরপর দ্বিতীয় লাইনে কি বলা হচ্ছে, বলছে ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। তো ডাল কথার অর্থ কি? ডাল মানে হচ্ছে নিরস, আর এর পরে কি বলা হচ্ছে, বলছে হি বি অফ সোল, অর্থাৎ সোল মানে হচ্ছে আত্মা। তো যেসব আত্মাগুলো নিরস, অর্থাৎ যে আত্মাগুলো বা যে মনগুলো হচ্ছে অনুভূতিহীন, তাদেরকে এই কবি বলছে কি, অনুভূতিহীন আত্মাগুলো বা অনুভূতিহীন হৃদয়গুলো বা মনগুলো তারা কি করবে বলছে, হু কুড পাস বাই। হু মানে হচ্ছে তারা, কুড পাস বাই তারা এটাকে অতিক্রম করে চলে যেতে পারবে। অর্থাৎ আমরা দেখেছিলাম কি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন সিস্টার ডরোথিকে নিয়ে যাচ্ছেন ইংল্যান্ডের ওই সৌন্দর্য দেখার পরে তিনি সঙ্গে সঙ্গে রথ থেকে নেমে পড়লেন এবং একই সঙ্গে তিনি বলছেন যে সমস্ত মানুষেরা যারা সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে না, যাদের মধ্যে সৌন্দর্যকে উপলব্ধি করার মতো কোনো ক্ষমতা নেই, যারা হচ্ছে নিরস প্রকৃতির লোক, শুধুমাত্র তারাই পারে এই সৌন্দর্যকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে। কিন্তু আমি তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আমি তো নেচার লাভার পোয়েট, আমার পক্ষে এটা মানায় না বা আমার পক্ষে এটা সম্ভব নয়। তাই তিনি সেখানে নেমেই লেখা শুরু করেছিলেন এই সম্পূর্ণ কবিতা। এর পরবর্তী লাইনে কি বলা হচ্ছে, বলছে সাইড, সাইড মানে হচ্ছে দৃশ্য, বলছে একটা দৃশ্য সো টাচিং, যেটা স্পর্শ করে, কেমন করে, বলছে ইন ইটস ম্যাজেস্টি মানে রাজকীয় মহিমায়। তো এটা একটা দৃশ্য যেটা রাজকীয় মহিমায় আমাদেরকে আকর্ষণ করে। তো লাইনটা একটু ক্লিয়ার করে তোমাদেরকে বলি, দেখো আমরা যদি রাজ পরিবারে যাই, রাজ পরিবারে যাওয়ার পরে কি হবে, রাজ পরিবারে আমরা যে জিনিসগুলোকে দেখবো প্রত্যেকটা জিনিসগুলো আমাদের কাছে পছন্দনীয় হয়ে যাবে। তো এখানে কবি বলছেন যে আমি ইংল্যান্ডের মানে এই টেমস নদীর উপরে ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে আমি যে জিনিসগুলোকে দেখছি প্রত্যেকটা আমার কাছে এতটাই ভালো লাগছে, আমার কাছে মনে হচ্ছে যেন সম্পূর্ণ এই যে পৃথিবীকে বা সম্পূর্ণ ইংল্যান্ডকে আমার কাছে রাজকীয় ভাবে উপস্থাপন করা হচ্ছে। তাই কবি এখানে বলছে সাইড শো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, বলছে এই দৃশ্যটা এটা রাজকীয় মহিমায় আমাদেরকে স্পর্শ করে, অর্থাৎ আমাদের হৃদয়কে এটা নাড়া দেয়। তো এরপর চতুর্থ লাইনে কি বলা হচ্ছে, বলছে দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়ার। এখানে গার্মেন্ট কথার অর্থ হচ্ছে বস্ত্র, আর ওয়ার মানে পরিধান করা। তো সম্পূর্ণ লাইনে কি বলছে, বলছে শহরটি যেন বস্ত্র পরিধান করে আছে। তো এই লাইনের মাধ্যমে কি বলা হচ্ছে, যে শহরটা বস্ত্র পরে আছে। আচ্ছা শহর কি বস্ত্র পরতে পারে? আসলে পারে না। এখানে লাইক আ গার্মেন্ট ওয়ার এটা হচ্ছে একটা সিমিলি বা উপমা। তো কবি এখানে সকালের সৌন্দর্যকে তিনি পোশাকের সৌন্দর্যের সঙ্গে তুলনা করছেন। অর্থাৎ একটা মানুষ যদি ভালো কোনো পোশাক পরে তার শরীরটা যেমন আগের থেকে অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তো ইংল্যান্ডের লন্ডন শহরকে কবি যখন এই বস্ত্র পরিহিত অবস্থায় দেখছেন, কবির মনে হচ্ছে যে লন্ডন শহরটা যেন আগের থেকে অনেক বেশি সুন্দর। তো এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে স্যার কেমন করে ইংল্যান্ডের ওই লন্ডন শহর বস্ত্র পরে? দেখো তোমাদের সহজ করে বলি, ইংল্যান্ড হচ্ছে শীত প্রধান দেশ, আর যেখানে প্রায় সমস্ত সময়ই কি হয় না, একটু কুয়াশার চাপ থাকে। তো আমাদের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন টেমস নদীর উপর থেকে বা ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে লন্ডন শহরকে দেখছেন, ওনার মনে হলো সম্পূর্ণ লন্ডন শহরকে কোনো একটা কুয়াশা বা একটা তুষারের চাদর যেন ঢেকে রেখে দিয়েছে। আর এই চাদর দিয়ে বা এই তুষারের চাদর সম্পূর্ণ লন্ডন শহরের সৌন্দর্যকে আগের থেকে যেন অনেক গুণ বৃদ্ধি করেছে। তাই কবি এখানে এই সিমিলি অর্থাৎ লাইক আ গার্মেন্ট ওয়্যার মানে এই সকালের সৌন্দর্যকে তিনি তিনি এই পোশাকের সৌন্দর্যের সঙ্গে তুলনা করছেন। তো চলো এরপরে দেখে নেই ফিফথ লাইন অর্থাৎ পঞ্চম লাইনে কি বলা হচ্ছে, বলছে দ্য বিউটি অফ দ্য মর্নিং, দ্য বিউটি মানে সৌন্দর্য অফ দ্য মর্নিং সকালের, বলছে সকালের এই সৌন্দর্যটা কেমন, বলছে সাইলেন্ট বেয়ার, সাইলেন্ট মানে হচ্ছে নিস্তব্ধ, আর বেয়ার মানে হচ্ছে উন্মুক্ত। সকালের এই সৌন্দর্যটা এটা একদিকে যেমন নিস্তব্ধ, অন্যদিকে হচ্ছে উন্মুক্ত। আর একই সঙ্গে কি বলা হচ্ছে, বলছে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স এন্ড টেম্পলস লাই। দেখো এখানে কবি খুব সুন্দর করে একটা পার্সনিফিকেশন ব্যবহার করছে, কি বলছে, শিপস মানে জাহাজগুলো, টাওয়ার্স মানে মিনারগুলো, ডমস মানে গম্বুজগুলো, আর একই সঙ্গে থিয়েটার্স মানে নাট্যমঞ্চগুলো, এন্ড টেম্পলস এবং একই সঙ্গে মন্দিরগুলো লাই মানে ঘুমাচ্ছে। আচ্ছা মন্দির কি কোনোদিন ঘুমায়? নাট্যমঞ্চ, মসজিদ, গির্জা কেউ কি কখনো ঘুমিয়েছে? তারপরেও কবি বলছে এগুলো ঘুমাচ্ছে। কেন বলছে? আচ্ছা পার্সনিফিকেশন কথার অর্থ কি তোমরা জানো? পার্সনিফিকেশন কথার অর্থ হচ্ছে কি, একটা বস্তুর উপরে কোনো প্রাণীর একটা অবস্থাকে চাপিয়ে দেওয়া। মানে কোনো বস্তু যে কাজটা করতে পারে না, ব্যক্তি যে কাজ করতে পারে সেই কাজটা বস্তুর দ্বারা বোঝানো। এখানে যেমন বলা হচ্ছে কি, যে মন্দিরগুলো, এই মিনারগুলো, গম্বুজগুলো সবগুলো যেন ঘুমাচ্ছে। অর্থাৎ লন্ডন শহরের সেই নিস্তব্ধ যে ভাব, সেই ভাবটা বোঝানোর জন্য কবি এখানে বর্ণনা করছে যে মানুষ যেমন ঘুমিয়ে পড়লে কোনো রকমের কোনো সাড়া থাকে না, কোনো শব্দ থাকে না, যে লন্ডন বা যে ইংল্যান্ডের লন্ডন শহর যেখানে সারাক্ষণ গাড়ির কোলাহল, যেখানে সারাক্ষণ মানুষের কোলাহল, যেখানে সারাক্ষণ জাহাজের ধোঁয়া, কলকারখানার শব্দ সবকিছুতে যেটা মুখরিত হয়ে থাকে, সকালবেলা সেই লন্ডন শহর কি হচ্ছে, এতটাই শান্ত, এতটাই নীরব, কবি মনে করছেন বা কবির মনে হচ্ছে লন্ডন শহরের প্রত্যেকটা শিপস, প্রত্যেকটা টাওয়ার্স, প্রত্যেকটা চার্চ যা আছে বা প্রত্যেকটা টেম্পল সবাই যেন ঘুমিয়ে পড়েছে বা সবাই যেন ঘুমাচ্ছে। তো এর পরের লাইনে কি বলা হচ্ছে, বলছে ওপেন আনটু দ্য ফিল্ডস এন্ড টু দ্য স্কাই, অর্থাৎ
ওপেন আনটু দ্য স্কাই, দূরের সেই খোলা মাঠ, আর একই সঙ্গে অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশের কাছে। অর্থাৎ আমরা কি দেখি, একটা ছোট্ট শিশু যেমন তার মায়ের কোলে ঘুমায়, তো এই মন্দিরগুলো, এই যে টাওয়ার্স গুলো বা এই শিপস বা ডোমস যা কিছু আছে, সবগুলো খোলা মাঠ এবং আকাশের কাছে ঘুমাচ্ছে। তো এর পরবর্তী লাইনে কি বলছে কবি, বলছে ওয়াল ব্রাইট অ্যান্ড গ্লাইটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, বলছে ওয়াল ব্রাইট, সবকিছু উজ্জ্বল, অ্যান্ড গ্লাইটারিং, এবং চকমকে বা এবং চকচকে, সবকিছু উজ্জ্বল এবং চকচকে হয়ে আছে কিসে, বলছে ইন দ্য স্মোকলেস এয়ার, মানে ধোঁয়াহীন বাতাসে। তো ধোঁয়াহীন বাতাসের মধ্যে কবি যা কিছু দেখছেন সবকিছু কবির চোখে চকচক করে উঠছে। আর এর পরের লাইনে কবি বলছেন নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিভ, খুবই চমৎকার এবং সুন্দর একটি লাইন। বলছে নেভার ডিড সান, সূর্য কোনোদিন দেয়নি, মোর বিউটিফুল স্টিভ, এত সুন্দর করে কিরণ, অর্থাৎ এর পূর্বে সূর্য কোনোদিন এত সুন্দর করে কিরণ দেয়নি। তো দেখো, আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সূর্যের দিকে তাকানোর পরও তার একটা যে ভাব আসলো, বা তার মনের মধ্যে এমন একটা অনুভূতি হলো যে তিনি কখনো এর পূর্বে সূর্যকে এত সুন্দর করে কিরণ দিতে দেখেনি। তো এর পরের লাইনে কি বলা হচ্ছে, বলছে ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডিয়ার, তার প্রথম আলোতে, ভ্যালি মানে উপত্যকা, রক মানে হচ্ছে পাথর, এন্ড হিল এবং পাহাড়গুলো কি হয়নি, বলছে নেভার স আই, আমি কোনোদিন দেখিনি। অর্থাৎ কি বলছে, যে সূর্যের প্রথম আলোতে আমি কোনোদিন উপত্যকা, কোনোদিন কোনো পাহাড় বা পর্বতকে আমি দেখিনি। আর একই সঙ্গে বলছে নেভার ফেল্ড, আমি কখনো অনুভব করতে পারিনি। অর্থাৎ আজকে আমি এখানে দাঁড়িয়ে এই টেমস নদীর উপরে ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে দাঁড়ানোর পরে আমি ইংল্যান্ডের যে সৌন্দর্যটা উপভোগ করছি, এত সুন্দর করে আমি কোনোদিন পাহাড়কে, কোনোদিন কোনো পর্বতকে, কোনোদিন কোনো উপত্যকাকে অনুভব করিনি। অর্থাৎ এখানে কবি কি বোঝাচ্ছে, যে আমরা যদি কোনো পাহাড়ে যাই বা কোনো নদী বা কোনো সমুদ্রের কাছে যাই, আমরা শুধুমাত্র সেই দৃশ্যটাকে দেখে চলে আসি। কিন্তু কবি, তিনি তো আর আমাদের মতো সাধারণ মানুষ নয়। তিনি কি করেন, তিনি ওই দৃশ্যকে দেখার সঙ্গে সঙ্গে তিনি উপলব্ধি করেন, তিনি তার অন্তরের মধ্যে একটা ছবি তৈরি করেন। তাই তিনি এখানে বলছেন কি, যে সূর্যের প্রথম আলোতে আমি উপত্যকা, পাহাড় এবং পর্বতগুলোকে, বলছেন নেভার সহায়, আমি কোনোদিন দেখিনি, নেভার ফেড, কোনোদিন আমি অনুভব করিনি। আর একই সঙ্গে বলছে কাম সো ডিপ, এ কাম একটা শান্ত, সেটা কেমন, বলছে সো ডিপ, অনেক গভীর, বলছে একটা গভীর শান্ত বা একটা গভীর শান্তি যা আমি কোনোদিন উপভোগ করিনি বা আমি কোনোদিন অনুভব করিনি। আর এর পরের লাইনে কি বলা হচ্ছে, বলছে দ্য রিভার গ্লাইডেড, মানে নদী বয়ে চলে গেছে কেমন করে, বলছে অ্যাট হিজ ওন সুইট উইল, তার নিজস্ব ইচ্ছায়। আচ্ছা, নদীর কোনো ইচ্ছা থাকতে পারে কি, নদী তো বস্তু, তাই না, নদীর তো কোনো জীবন নেই। তারপরেও কবি এখানে একটা পার্সনিফিকেশন ব্যবহার করছে। কবি নদীকে দেখে এতটা আপ্লুত বা এতটা মুগ্ধ হয়ে গেছে, কবির মনে হচ্ছে আজ এই নদীটাও যেন নিজের ইচ্ছায় বয়ে যাচ্ছে। ঠিক যেমন আমাদের ইচ্ছা হলে আমাদের যা কাজ করতে ইচ্ছা করে সেটাকে আমরা করার চেষ্টা করি, তো নদীও যেন মনের উচ্ছ্বাসে বা মনের চাওয়াতে বা শান্তিতে সে কুলু কুলু ধ্বনি দিয়ে সেও যেন বয়ে চলে যাচ্ছে। আর এর পরে আমাদের পরবর্তী লাইনে কবি কি বলছে, বলছে ডিয়ার গড, মানে ও সৃষ্টিকর্তা বা ও ঈশ্বর, কি বলছে দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এখানেও আরো একটা পার্সনিফিকেশন ব্যবহার করে কি বলছে কি দ্য ভেরি হাউসেস, মানে বাড়িগুলো কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে, বলছে সিম অ্যাসলিপ, সেগুলো যেন ঘুমাচ্ছে। অর্থাৎ যে বাড়িগুলোর দিকে তাকালে ছোট ছোট বাচ্চাদের চিৎকার, যে বাড়িগুলোর দিকে তাকালে বিভিন্ন রকমের শব্দ বা বিভিন্ন মানে উচ্ছৃঙ্খলা আমরা শুনতে পেতাম বা দেখতে পেতাম, সেগুলো আর কিছুই নেই। সেই বাড়িগুলোকে দেখে কবির মনে হচ্ছে এইগুলোও যেন সেই মন্দির, সেই চার্চ বা সেই গির্জা বা ডোমসের সঙ্গে তারাও যেন ঘুমিয়ে পড়েছে। আর একেবারে শেষ লাইনে কবি কি বলছে and all that mighty heart is lying still, এর অর্থ কি, বলছে and all that mighty heart, আর এই বিশাল হৃদয়টিও যেন, বলছে ইজ লাইং স্টিল, মানে শান্ত হয়ে ঘুমাচ্ছে বা শান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। তো এখানে কি বলছে, যে এই বিশাল হৃদয়টিও যেন শান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। এখানে প্রশ্ন হচ্ছে, কে এই শান্ত হৃদয় বা কে এই বিশাল হৃদয়, তাই না? এই বিশাল হৃদয় বলতে অন্য কেউ নয়, এই বিশাল হৃদয় বলতে কবি ইংল্যান্ডের লন্ডন শহরকেই বোঝাচ্ছে বা ইংল্যান্ডের লন্ডন শহরকে তিনি ইন্ডিকেট করছেন। এখানে তিনি বলছেন দেখো, এই লন্ডন হচ্ছে ইংল্যান্ডের ক্যাপিটাল, অর্থাৎ লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানী এবং সব থেকে সুন্দর এবং সম্ভ্রান্ত একটা শহর। তো এই শহরটা কি হচ্ছে না, সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে আছে। তো কবির ভাষায় বলা হচ্ছে যে সম্পূর্ণ শহর, অর্থাৎ ইংল্যান্ডের এই যে লন্ডন শহরটা, এটা যেন বিশ্রাম নিচ্ছে। ঠিক যেমন ক্লান্ত পথচারীও রাস্তার মাঝখানে কোনো শীতল বটবৃক্ষ পেলে তার নিচে বিশ্রাম নেয়, তো ইংল্যান্ডের লন্ডন শহরও ঠিক সেই রকম করে সারাদিনের কষ্টের পরে বা সারাদিনের ক্লান্তি অনুভব করার পরে সেও যেন ভোরের দিকে একটা গভীর ঘুমে আচ্ছন্ন বা সেও যেন বিশ্রাম নেওয়ার জন্য একটু ঢলে পড়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোস্ট আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজের বাংলা মিনিং এর ভিডিও। আশা করি তোমরা সকলেই
ভিডিওটি বা কবিতাটি বুঝতে পেরেছো। তোমাদের কোনো সমস্যা থাকলে বা প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে বা তোমার পরীক্ষার জন্য বা তোমার পড়াশোনার জন্য বিন্দু পরিমাণ কোনো উপকারে আসলে অবশ্যই বন্ধুদের সঙ্গেও শেয়ার করো এবং একই সঙ্গে ভিডিওটিকে একটি লাইক দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো। ধন্যবাদ।